তো আচ্ছা, আজকে আমাদের পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পোর্টফোলিওটা কি বলেন তো? পোর্টফোলিও কি? হ্যাঁ, এক এক ডেমনস্ট্রেশন। হ্যাঁ, মনে করেন আপনি কি কাজ পারেন, কতটুকু কাজ পারেন, আপনি কোন কতটুকু লেভেলের কাজ পারেন ওই কাজটা। হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট এই যে ফেসবুকে পোস্টের মতোই। আপনি মনে করেন কাজ করে ওইটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করে ওইটাকে পোস্ট করবেন। আর পোর্টফোলিও হচ্ছে একজন ডিজাইনারের প্রধান হাতিয়ার। আপনি এখানে আপনার সার্টিফিকেট দেখবে না, একজন গ্রাফিক ডিজাইনারের মেইন হচ্ছে তার পোর্টফোলিও। মানে আপনি কতটুকু কাজ পারেন এটার উপর আপনার পোর্টফোলিও দেখে আপনার একজন ক্লায়েন্ট মূল্যায়ন করবে। এখানে মনে করেন তিনজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, এখন তিনজন আর্কিটেকচারের ভিতরে প্রথমজন দেখেন একটা 2D শেপ ড্র করছে। দেন 2D শেপ ড্র করার পরে 3Dতে বিল্ডিংটা দেখতে কীরকম হয় সে কিন্তু ওই কাজগুলো করে তার পোর্টফোলিও করে রাখছে সাজিয়ে। দেন দেখেন এখানে সেকেন্ড যে ইঞ্জিনিয়ার আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছে, উনি কি করছে 2D ডিজাইন করে দেন এখানে দিয়ে রাখছে। এখান থেকে তৃতীয় নাম্বার যে ইঞ্জিনিয়ার, উনিও কিন্তু একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, ড্রয়িং পারে, বাট উনি কিন্তু কোনো পোর্টফোলিও এখানে ওনার নাই। হ্যাঁ, তো এখন মনে করেন একজন ক্লায়েন্ট আয়শা এখানে তিনজন ইঞ্জিনিয়ারকে ভিজিট করলো, পোর্টফোলিওতে গিয়ে তিনজনকে ভিজিট করলো। ভিজিট করার পরে এখন ক্লায়েন্ট মনে করেন যে এখানে কাকে কাজ দেওয়ার সম্ভাবনাটা বেশি, পসিবলটা বেশি এক। কেন? কারণ সে প্রথমত আমার একটা ড্রয়িং করে দেন আবার এটাকে 3Dতে কনভার্ট করে দেখাইতেছে আমার বিল্ডিংটা পরবর্তীতে কীরকম হইতেছে। আর সেকেন্ড যে সে কাজ পাওয়ার পসিবিলিটি থাকতে পারে যদি পেয়ে যায় ভাগ্য ভালো, আর তৃতীয় নাম্বার তো সে পাবেই না। তো এখানে তার কিন্তু সার্টিফিকেট আছে, অবশ্যই সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ছাড়া কি সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে নাই। বাট তার কিন্তু এখানে কোনো পোর্টফোলিও নাই, মানে দেখার মানে একটা প্রেজেন্টেশন একটা ডেমনস্ট্রেশন কিন্তু ওর নাই। তো তার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিও নাই। তো আমরা যে ডিজাইন করতেছি, ডিজাইন শিখতেছি, আমরা যদি আমাদের ডিজাইনগুলো যদি পোর্টফোলিও করে সাজিয়ে না রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, লোকাল জব বলেন, কোনো কিছুতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জবটা পাবো না, বা আমরা সেই ওয়ার্কটা প্রজেক্টটা পাবো না। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কাজগুলো ভালো করে সুন্দর করে প্রেজেন্ট করে মক আপ করে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে এগুলো পোস্ট করতে হবে। এগুলো আস্তে আস্তে পরে দেখে দেবো, আগে ডিজাইন শিখেন। আগে আপনি ডিজাইন এখন করলে কোনো লাভ হবে না স্যার। হ্যাঁ, আপনি, হ্যাঁ, এই যে মনে করেন আপনি আপনার পোর্টফোলিওতে, পোর্টফোলিও ওয়েবসাইটে আপনি মনে করেন আপনার ডিজাইনগুলো সুন্দর করে সুবিন্যস্ত করে ডেমনস্ট্রেশন করছেন, প্রেজেন্ট করছেন। দেন আপনার সোশ্যাল মিডিয়া দরকার পড়বে, যেরকম প্রিন্টারেস্ট আছে, টুইটার আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডিন আছে। ওইগুলোতে কী করবেন? আপনার যে পোর্টফোলিওটা আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করছেন বা আপলোড করছেন, ওইটাকে সুন্দর করে কী করবেন? শেয়ার করবেন, মার্কেটিং করবেন। হ্যাঁ, এই হচ্ছে আমার ডেমনস্ট্রেশন, তোমরা দেখো। আগে তো আপনাকে নিজের মানে কাজগুলো সাজাতে হবে, নাকি কাজগুলো করতে হবে, দেন আপনি এটাকে মার্কেটিং করবেন, নাকি আগে মার্কেটিং করবেন দেন পরে ডিজাইন করবেন? আগে আমাদের কাজ শিখতে হবে, ভালো করে কাজগুলো প্রেজেন্ট করতে হবে, দেন আপনি মার্কেটিং করবেন। সোশ্যাল মিডিয়াতে আমরা যাই কেন? বিকজ অফ ওইখানে ট্রাফিক আছে, পিপল আছে, ওইখানে ঘুরে। আর পোর্টফোলিও ওয়েবসাইট সে নিজে একটা মার্কেট প্লেস। বিকজ অফ এখানে কিন্তু সবাই কিন্তু জানে, ক্লায়েন্ট বলেন ফরেনাররা বলেন সবাই কিন্তু জানে যে এখানে ডিজাইনাররা আইসা তাদের ডিজাইনগুলো পোস্ট করে রাখে। যেরকম এখানে যদি আমি যদি দেখি, দেখেন এখানে প্রথম যে আলমারিটা আছে, হ্যাঁ, এই প্রথম আলমারিতে যদি দেখি, আমি খুলে যদি দেখি, কি মানে বাচ্চাদের ছোট ছোট কাপড় আছে না?
একজন মানুষ কিন্তু মানে এই আলমারিটা খুলে বুঝে যাবে যে এটা একটা কি ছোট বাচ্চার একটা আলমারি। দেন এখানে যদি দ্বিতীয় আলমারিটা দেখি, এখানে কি যে টিনেজার, এই যে 18+ ছেলেদের কাপড় চোপড়, মানে দেখে কি আলমারিটা দেখে বুঝে ফেলবে যে হ্যাঁ এখানে এই কাপড়গুলো আছে, মানে এটা হচ্ছে এরকম কাপড়, এরকম, মানে এরকম একজনের আলমারি। দেন দ্বিতীয়টা যদি দেখি, এখানে দেখেন কোট স্যুট, হ্যাঁ কর্পোরেট, এখানে বোঝা যাচ্ছে যে একজন কর্পোরেট পার্সনের আলমারি এটা। দেন পরেরটা যদি দেখি, এখানে লেডিস, হ্যাঁ বাচ্চাদের মেয়েদের কাপড় আছে, মানে আলমারিটা আমি কিন্তু দেখি বুঝে ফেলতেছি যে এটা আসলে মানে কি লেভেলের আলমারি। তো এখন আপনি মনে করেন যে মার্কেট প্লেসে গিয়ে, সরি যে ফ্রিল্যান্স পোর্টফোলিও ওয়েবসাইটে গিয়ে আপনি মানে যে ধরনের কাজ করতেছেন, আপনার কিন্তু মানে তখন কিন্তু আপনার কাজগুলো দেখে বুঝে ফেলবে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন। আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন নাকি ইমেজ এডিটিং নিয়ে কাজ করতেছেন। তো ক্লায়েন্ট কিন্তু ফরেনারে কিন্তু মানে আসে, আয়সা কিন্তু ওই যে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে কিন্তু আয়সা ভিজিট করে, ভিজিট করে দেখে যে কে কীরকম কাজ করতেছে। তো অনেক সময় মনে করেন যখন তাদের কাজ লাগে, অনেক সময় মার্কেট প্লেসে না গিয়ে তারা কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু মানে ঢুকে ডিজাইনার খুঁজে, ওইখানে হায়ার করারও চান্স আছে। আহ, যখন এই ক্লায়েন্টরা যখন এই যে মার্কেট প্লেসে কাজ না করে যখন এই যে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে ডিজাইনার খুঁজে নেয়, তখন কিন্তু মার্কেট প্লেস থেকেও কিন্তু মানে টাকা, মানে যে পেমেন্টের যে প্রসেসটা, এটা কিন্তু আর খুব বেশি পায়। বেসিক্যালি মনে করেন যে আপনি $50 মার্কেট প্লেসে একটা লোগো ডিজাইন করেন, যদি পোর্টফোলিও ওয়েবসাইট থেকে একটা ক্লায়েন্ট নিতে পারেন, তাহলে ওইখানে আপনার 2 থেকে 3 গুণ বেশি আপনি পেমেন্ট পাবেন। মার্কেট প্লেসে থেকে পেমেন্ট আমরা সরাসরি ব্যাংক থেকেও নিতে পারি। মনে করেন এই যে freelancer.com থেকে আমরা আমাদের লোকাল ব্যাংক, মনে করেন সিটি ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, ওই অ্যাকাউন্টগুলো অ্যাড করে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারি। বাট যখন আপনি একজন ফরেনার ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আপনি ক্লায়েন্টকে খুঁজে নেবেন, তখন কিন্তু আপনাকে মাস্টার কার্ড থেকে পেমেন্ট কালেক্ট নিতে হবে। মাস্টার কার্ডে পেমেন্টটা নিয়ে দেন আপনাকে মাস্টার কার্ড থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হচ্ছে যে দুইটা আরও সিস্টেম আছে অনেক, এর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে পেপাল, আর হচ্ছে কি পেনিওর। বাট আমাদের বাংলাদেশে পেপাল সাপোর্টেড না। যখন আমরা পোর্টফোলিওতে কাজ করি, পোর্টফোলিও ওয়েবসাইটে কাজ করি, ওইখান থেকে ক্লায়েন্ট খুঁজে পাই, হ্যাঁ তখন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডে আমাদের পেমেন্টটা কালেক্ট করতে হয়। আর এই কার্ডটা হচ্ছে কি পেনিওর। কি, এই হচ্ছে কার্ড, হ্যাঁ পেনিওরের কার্ড। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডে আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেন আপনার কিন্তু আপনার পকেটে টাকাটা আপনি নিয়ে আসতে পারবেন। এই কার্ডগুলো, হ্যাঁ এগুলো করা যায়, আপনি করতে পারেন যদি এখন আপনি যদি শেপগুলো বোঝেন, কালারগুলো বোঝেন, করতে পারবেন। তো পোর্টফোলিওর গুরুত্ব বুঝতে পারছেন কতটুকু। দেখেন এখানে কিন্তু তিনজনই কাজ করতেছে, তিনজনই ডিজাইনার, বাট তাদের ডেমনস্ট্রেশনের পার্থক্যে কিন্তু তারা কাজ করার পসিবিলিটি কিন্তু কম এবং বেড়ে যায়। তো আমাদের কিন্তু ডিজাইনার হবো ঠিক আছে, আমরা কিন্তু ডিজাইন করে আমাদের ডিজাইনগুলো সুন্দর করে এখানে প্রেজেন্ট করে রাখবো, পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে পোর্টফোলিও করে রাখবো। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবেন না আমার যে কাজটা আমি করাতে চাচ্ছি তাকে দিয়ে আদৌ কি কাজটা করতে মানে করাতে সম্ভব কিনা। আর অনেকে কি করে, পোর্টফোলিওতে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করে 4-5টা ডিজাইন পোস্ট করে, পোস্ট করার পরে কি করে যে হ্যাঁ ভাই আরেকজনকে বলবে যে আমি আপনার কাজগুলো দেখলাম খুবই ভালো, আপনি কি আমার কাছ থেকে দেখে লাইক টেক দিয়ে আসেন। এগুলো করা যাবে না, হ্যাঁ আমরা সুন্দর করে ডিজাইন করব, এবং সুন্দর যখন ডিজাইন করবেন, সুন্দর করে ডিজাইন করবেন, প্রেজেন্টেশন করবেন, তখন এমনিতেই আপনার ডিজাইনের ভিউ বাড়বে, এখানে আপনার ক্লায়েন্ট আসবে, আপনার ট্রাফিক বাড়বে। যখন আপনার ট্রাফিক বাড়বে, ক্লায়েন্ট আসবে, তখন এগুলো রিচও বেড়ে যাবে, মানুষের কাছে বেশি পৌঁছাবে আপনার কাজগুলো। দেন আপনি কাজের পাওয়ার পসিবিলিটি আপনার বেড়ে যাবে। তো আমরা যদি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে যাই, এ হচ্ছে বিহ্যান্স, এটা হচ্ছে কি ডিজাইনারদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এটা কিন্তু অ্যাডোব কোম্পানির একটা প্রোডাক্ট। এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাডোব কোম্পানির, এই যে দেখেন অ্যাডোব কোম্পানির। তো এখানে আইসা যদি আমরা যদি দেখি, এখানে কিন্তু দেখেন ডিজাইনাররা কিন্তু তাদের ডিজাইন কিন্তু এখানে সুন্দর করে সুবিন্যস্ত করে কিন্তু প্রেজেন্ট করে রাখছে। এখানে যদি আমি সার্চ করি লোগো ডিজাইন, দেখেন
এই সিম্পল কাজগুলো ওরা কত মানে মানে রেটে দেখেন এখানে সেল করতেছে, দেখছেন একটু দেখেন। মানে ওরা কিন্তু প্রাইস মানে বলে দিছে, আমি যে একটা ব্র্যান্ডিং করব, লোগো করব, আমাকে কত ডলার দিতে হবে, $850। এখানে ও বলছে আমি, হ্যাঁ, লোগো এবং ব্র্যান্ডিং করে দেবো, আমাকে $1000 দিতে হবে। মানে এখানে দেখেন একটু কাজ যদি ভালো মানে লেভেলে আপনি করতে পারেন, আপনার ডিমান্ড কতটুকু, এখানে দেখেন একজন ডিজাইনারের ডিমান্ড কতটুকু। এবং এখানে যে প্রাইস দেওয়া আছে, ক্লায়েন্ট কিন্তু কখনো কিন্তু ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা কৃপণতা করে না। একটা কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানি কখনো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কৃপণতা করে না। যদি চিন্তা করেন এই যে ব্রিটিশ ব্রিটিশ পেট্রোলিয়ামের যে লোগোটা, ওর জন্য কত $211 মিলিয়ন খরচা করছে কোম্পানি। চিন্তা করছেন মানে কতটা কত মানে টাকা খরচা করতে পারে, কত ডলার খরচা করতে পারে জাস্ট একটা ব্র্যান্ড, একটা লোগোর জন্য। 211 মিলিয়ন। তো এটা হচ্ছে এক্সেপশনাল, বাট কিন্তু রেগুলার যে একটা প্রাইস, এটা কিন্তু এরকমই। তো এখানে দেখেন, আমি যদি আইসা যদি আমার যে সিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, মানে বাংলাদেশের ডিজাইনারদের একটু অবস্থা দেখি ওরা কি সুন্দর করে পোর্টফোলিও করে। দেখেন ও একটা লোগো করছে গ্লোবালি, গ্লোবালি লোগোটা করার পরে সে কত সুন্দর করে দেখেন কতভাবে মক আপ করছে, এখানে কত সুন্দর করে কালার প্রেজেন্টেশন করছে, এখানে আবার একটা পিকচার দিছে, পিকচার দিয়ে ওই যে কালার করে অপাসিটি কমিয়ে দিছে, দিয়ে দেখেন আবার সুন্দর করে এখানে লোগোটাকে প্রেজেন্ট করছে। দেন এখানে অ্যাবাউট দিছে, আবার লোগোটার ডিসক্রিপশন দিছে। তারপর সেই লোগোটাকে কোন কনসেপ্টে করছে দেখেন, এখানে জি, জি ফর গ্লোবাল, আর এখানে একটা ওয়ার্ল্ড, পৃথিবীর একটা আইকন। এই দুইটা আইকনকে মিলিয়ে সে নতুন আলগা আইকন ক্রিয়েট করে এটাকে কি করছে, একটা লোগো বানিয়ে ফেলছে। দেন এখানে সে কিন্তু বলছে যে জি প্লাস ওয়ার্ল্ড ইকুয়াল টু মাই লোগো, হ্যাঁ, মার্ক অফ দ্য কোম্পানি। দেন এখানে আবার সে কীভাবে শেপগুলো নিছে, হ্যাঁ, নিয়ে কিন্তু দেখেন এখানে সে একটা মোশন করে রাখছে অ্যাডোব আফটার এফেক্টস দিয়ে। দেখেন সে কীভাবে মানে কাজগুলো করছে, কাজটা করছে, এটা কিন্তু আবার দেখেন এখানে একটা প্রেজেন্ট করে রাখে সুন্দর করে। দেন এখানে আবার একটা ইফেক্টস করছে, পৃথিবীটা ঘুরতেছে। এগুলা কিন্তু আফটার এফেক্টস দিয়ে করা, আফটার ইফেক্টস, এটা আফটার এফেক্টস মোশন গ্রাফিক্স। দেন এখানে আবার সে কি কালার ভেরিয়েশন নিছে, কত সুন্দর করে দেখেন প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে কি পোর্টফোলিও, হ্যাঁ, মানে ক্লায়েন্ট আসে দেখাই মনে করুন যে কাজের প্রেমে পড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন করে রাখছে এখানে। এখানে দেখেন সে আবার কি মানে ওর ডিজাইনে কি ফন্ট ইউজ করছে, এই যে এখানে গ্লোবালি যে লেখাটা, হ্যাঁ, গ্লোবালি যে এখানে ফন্টটা, সে কি ফন্ট ইউজ করছে এটা কিন্তু সে এখানে বলে দিছে। হ্যাঁ, বলতে ক্ষতি নাই, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার থেকে বেশি ডিজাইন বুঝে। আমি যদি যতটা ফন্ট চিনি না, ক্লায়েন্ট কিন্তু তার চেয়ে বেশি ফন্ট চিনে, ক্লায়েন্ট কিন্তু তার চেয়ে বেশি কাজ বুঝে। মাঝে মধ্যে কি হয়, ডিজাইনাররা কাজ করে কিন্তু কাজ যখন বুঝে না, তখন ক্লায়েন্ট বলে যে তুমি আসো আমার সাথে। পরে ওকে কি টিম ভিউয়ার বিভিন্ন ইয়ে আছে, টিম ভিউয়ার আছে, এনি ডেস্ক আছে, ওইখানে কি মানে আপনার কম্পিউটারটাকে আমি এখানে বসে কন্ট্রোল করতে পারবো। তখন ওইখানে আমি কানেক্টেড হয়ে গেলে ক্লায়েন্ট এসে বসে বসে ডিজাইন করে করে ক্লায়েন্ট তখন আবার ডিজাইনার থেকে ডিজাইন, আপনার থেকে আমি ডিজাইনটা নিয়ে আপনাকে পেমেন্ট করলাম। আমার আর মাথায় আসে না, ক্লায়েন্টে এসে ডিজাইন করলো, ক্লায়েন্ট এসে দেখা দিল, তাহলে আমাকে পেমেন্ট করার কি দরকার? এগুলো খুবই লজ্জার বিষয়। তো আমাদের ভালো করে আগে ডিজাইন কনসেপ্ট শিখতে হবে। দেন এখানে সে কি টাইপোগ্রাফি ইউজ করছে, পপ ইন সেমি বোল্ড, হ্যাঁ, হ্যালো আই এম পপ ইন মিডিয়াম ফন্ট। এখানে আবার দেখেন খুব সুন্দর করে এখানে সে কি ফন্ট ইউজ করছে সুবিন্যস্ত করে, এখানে কিন্তু সে ডেমনস্ট্রেশন করছে। তারপর আবার দেখেন এখানে গ্লোবালি যে ইয়েটা আছে, এর বিভিন্ন ডাইমেনশন, কিন্তু এখানে দেখেন জিওমেট্রিক্যালি এখানে সবগুলো সমান আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আবার সে একটু সুন্দর করে ইয়ে করছে। দেন এই যে ক্লিয়ার স্পেস, খুব সুন্দর করে এখানে প্রেজেন্টেশন করে রাখছে। একটা লোকই কিন্তু, হ্যাঁ, এটাকে বারবার সে প্রেজেন্টেশন করছে সুন্দর করে। মানে একটা ব্র্যান্ডিংয়ে কত সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, এগুলো আসে না দেখলে বোঝা যাবে না। এই আমার ল্যাপটপ ভেঙে লাইছেন। দেখেন এখানে আবার বিভিন্ন মকআপ করছে, এই যে একটা কোম্পানির বাইরে একটা মোড বোর্ডে কীভাবে দেখতে লাগে, হ্যাঁ, গ্লোবালি লেখাটা যে এর পর ব্র্যান্ডিং করার পরে মনে করেন এটা হচ্ছে কোম্পানি,
কোম্পানির সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে ছোট করে, এর মধ্যে আবার ওদের ব্র্যান্ডিং এর ওটা লাগালে কেমন হয়, একটা জাস্ট ডেমো দিছে। দেন ডেমো দেওয়ার পরে এখানে দেখেন আবার ওদের দেয়ালে যদি লোগোটা লাগাই তাহলে কীরকম লাগবে, খুব সুন্দর করে এখানে। তারপর একটা মোড বোর্ডে এখানে দেখেন ব্র্যান্ডিংটা করছে। দেন ওদের কোম্পানিতে যে এখানে গ্লাস মিরর করে যে বলে লাগাই তাহলে কেমন লাগবে, মানে সব একটা প্রিভিউ দিয়ে রাখছে এখানে। আচ্ছা আপাতত দেখেন মানে কত সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, মানে হ্যাঁ সে বাংলাদেশি, আমার থেকে জুনিয়র হতে পারে সে ডিজাইনিং মার্কেট প্লেসে। আপনারা পারবেন এগুলা, এগুলা আহামরি খুব কঠিন কাজ না। দেখেন দেন এই যে আপনি এখান থেকে দেখলেন না একজন কীভাবে প্রেজেন্টেশন করলো, হ্যাঁ। দেন আপনি কিন্তু এটা কিন্তু একটা আইডিয়া নিয়ে নিয়েছেন। আপনি একটা এই যে এগুলো হচ্ছে এক একটা মক আপ। এই যে দেখেন এই যে বিল্ডিংটা, হ্যাঁ, এই যে ছোট বিল্ডিংটা, এগুলো কিন্তু এক একটা মক আপ করে দিয়ে রাখছি, এগুলো সব ফটোশপে করা। লোগোটা সে করছে কি ইলাস্ট্রেটর ডিজাইনে স্যার। ইলাস্ট্রেটর করার পরে সে কী করছে, বিভিন্ন মক আপ ডাউনলোড করে নিয়েছে, হ্যাঁ। আবার কিছু কিছু মক আপ সে নিজেও এখানে করে নিয়েছে। দেন লোগোটাকে কী করছে, 3D একটা ফর্মে বসাই দিয়েছে। এগুলো আহামরি খুব কঠিন কাজ না, যখন আপনাদের দেখিয়ে দিব তখন বুঝবেন কত সহজ বিষয়গুলো। দেন এখানে সে আবার এখানে নিচে একটা ট্যাগ দিছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফিল ফ্রি টু রিচ মি আউট। আমার যদি কাজ পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে দেখেন এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে, টেলিগ্রাম দিয়ে রাখছে। দেন সে আবার ইনস্টাগ্রাম এবং ড্রিবল, ওইখানে সে যে কাজগুলো পোস্ট করে ওইগুলো এখানে দিয়ে রাখছে। যদি দেখি যে এই কে, এই ভাইটার নাম হচ্ছে আবু তালহা, আমাদের বাংলাদেশি একজন ডিজাইনার। তারপর যদি আরেকজনের কাজ যদি আমি দেখি, ফ্লায়ার ডিজাইন। এখন এই যে ওর কাজ দেখে কি ক্লায়েন্ট কি পটে যাবে না, সুন্দর করে পটে যাবে, তখন তাকে কি করবে, হায়ার করে নেবে। যদি এখানে প্রেজেন্টেশন না করতো, সে যদি এখানে পোর্টফোলিও না করতো, তাহলে কি আমি তাকে রিচ আউট করতে পারতাম? তার অস্তিত্ব আছে পৃথিবীতে, আমি কি খুঁজে পাইতাম? সে যে কাজ পারে আমি কি জানতে পারতাম? পারতাম না। এজন্য আমাকে কি জানান দিতে হবে, আমাকে প্রমোট করতে হবে, আমার হাইপ তুলতে হবে। এখান থেকে ফ্লায়ার ডিজাইন, আমি এখানে বাংলাদেশি একজন সিটিও ব্রাউনবাড়ি দিয়ে দেখি, ব্রাহ্মণবাড়িয়ার কে কে আছে দেখি। ডাবল ক্লিক করলে স্যার এটা এরকম হয়। এখানে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু ডিজাইনারের পোর্টফোলিও দেখেন, এখানে আমি বাংলাতে সিলেক্ট করে দিছি এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া লিখে দিছি। স্যার এরা আছে না চিপাই চাপাই বসে বসে ডিজাইন করে, আমি না এই দুনিয়াতে। এই যে দেখেন এখানে একজন ফ্লায়ার ডিজাইনের পোর্টফোলিও দিয়ে রাখছে, ওর নাম কি, এই ভাইটার নাম হচ্ছে তুহিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার। স্যার এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে দিস ইজ এ ফ্লায়ার, দিস ইজ এ ফ্লায়ার না, এটা এ4 পেপারে একটা পেপার, পেপারের মধ্যে দেখেন এখানে একটা ক্লিন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে, একটা কোম্পানির লোগো দেওয়া আছে, তারপরে একটা কিউআর কোড দেওয়া আছে। এগুলো হচ্ছে ফ্লায়ার, সাইজ দেখে বুঝে নিতে হবে দিস ইজ এ ফ্লায়ার। আর এগুলো দেখে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। প্রচুর ডিজাইন ডেমো মানে দেখতে হবে, ডিজাইনগুলো ধরে ধরে কপি করতে হবে। আপনি যখন ডিজাইন করতে পারবেন 40, 50টা, 100টা যখন ফ্লায়ার ডিজাইন করে ফেলবেন, তখন আপনি কিন্তু মানে দেখে বুঝে ফেলবেন দিস ইজ ফ্লায়ার। দেখেন এখানে সে কি করছে, দুইটা মক আপ করছে এখানে সুন্দর করে, মক আপটা করে সে কিন্তু এখানে প্রেজেন্টেশন করে রাখছে ওর কাজটা কয়জন, 4জন লাইক দিছে, 7টা ভিউ হয়েছে। হ্যাঁ আমাদের ব্রাউনবারে হয়তো এর জন্য রিচ আউট কম হয়েছে, আর ডিজাইনেরও অনেক ইউ আছে। এখন মনে করেন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিট করে, বিট বলতে কি, মার্কেট প্লেসে কিন্তু কাজ করা যায় দুইটা ওয়েতে। একটা হচ্ছে কি কন্টেস্ট, আর হচ্ছে কি বিট। বিট মানে কি প্রস্তাব করা, আর কন্টেস্ট হচ্ছে কি আমি ওখানে গিয়ে প্রতিযোগিতা করবো।
ওইখানে ক্লায়েন্ট একটা প্রতিযোগিতা করাবে, ওইখানে কি মনে করেন যে লোগোর প্রতিযোগিতা করাবে, সবাই সব ডিজাইনার এখানে পার্টিসিপেট করবে, যারটা ভালো লাগবে সেই ডিজাইনারে এখানে উইন হবে কন্টেস্টে। যে উইন হবে তাকে সেই কি প্রাইজটা দেওয়া হবে না, এটা হচ্ছে কন্টেস্ট। আর বিড হচ্ছে কি, বিড হচ্ছে প্রজেক্ট বেস। মনে করেন ক্লায়েন্ট পোস্ট করলো যে আমার একটা বিল্ডিং করে দিতে চাইতেছি, হ্যাঁ কে কাজটা করে দিতে পারবা, আমার বাজেট হচ্ছে এই। তখন ওইখানে গিয়ে অনেক ডিজাইনাররা কি করবে, বিড করবে, প্রস্তাব দিবে যে আমি কাজটা করে দিব এত টাকায়, আরেকজন বলবে যে আমি কাজটা করে দেবো এত টাকায়। তো এরকম ভাবে প্রস্তাব দেই। তখন কি করে ক্লায়েন্ট দেখে যে আসলে কার কাজ কীরকম। তখন ক্লায়েন্ট কি করে, যাকে পছন্দ হয়, যার কথাবার্তাটা একটু ভালো লাগে, তখন কি করে ক্লায়েন্ট তার প্রোফাইল ঘুরে। প্রোফাইল ঘুরে যদি, প্রোফাইল ঘোরা মানে কি, একজন ডিজাইনারের প্রোফাইল কি, পোর্টফোলিও না? একজন ডিজাইনারের প্রোফাইল হচ্ছে পোর্টফোলিও। সর্বপ্রথম ক্লায়েন্ট কি দেখতে আসবে, তার পোর্টফোলিও। মানে সে কি লেভেলে ডিজাইন করতেছে, সে ডিজাইন কতটুকু ডিজাইন প্রিন্সিপাল কতটুকু ফলো করতেছে, এগুলো দেখবে না একজন ক্লায়েন্ট, এগুলো দেখবে। সে ডিজাইন প্রিন্সিপাল কতটুকু ইউজ করতেছে, কালার কন্ট্রাস্ট মানে বুঝে করতেছে কিনা, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, ফন্ট সাইজ, অ্যানাদার আর অনেক কিছু যেগুলো আছে ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য, সে কিন্তু এগুলো দেখবে। দেন সে দেখবে ডিজাইনের সেন্স কতটুকু আছে। দেন এগুলো দেখে কিন্তু এটা, এই যে দেখেন, আমরা তো যে ফ্লায়ার ডিজাইন শিখি নাই স্যার, A4 পেপারে, A4 পেপারে ডিজাইন করে সে কি করছে, একটা মকআপ নিছে। মকআপ নিয়ে সে কি করছে, এখানে এখানে মানুষের পিকচারটা, মানুষের পিকচারটা হচ্ছে স্যার পিএনজি ফাইলে নিছে এটা। এটা কি ওই যে আমি আপনাদের দেখাইছিলাম না ওই দিন, যে ক্লিপিং পাথ করে ওইটাকে মাস্ক করে দিছে। আপনি কিন্তু ইলাস্ট্রেটরে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। বাট প্রফেশনালভাবে যখন আমরা একটা মডেল বা একটা অবজেক্টের যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন কিন্তু আমরা ফটোশপে কাজটা করি। ফটোশপে কাজটা করে ওইটাকে কিন্তু আমরা পিএনজি ফাইলে সেভ দিয়ে রাখি। তখন কি হয়, যখন আমরা একটা মডেল বা একটা অবজেক্ট বা একটা শেপের যখন আমরা যখন এটাকে যখন নিয়ে যাব ডিজাইনে, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছাড়াই কিন্তু পিএনজি ফাইলটা আমাদের চলে আসবে। হ্যাঁ তখন এই যে, না কোনো কিছু নিতে হবে না। আর এখানে দেখেন এই যে পেপারটা, পুরো পেপারটা, এটা কিন্তু জাস্ট একটা পেপার। এই যে দেখেন ডিজাইনে যে আমি স্ক্রল করে নিচে যাইতেছি না, পুরো পেপারটা সে কিন্তু এই যে এখানে দেখেন সুন্দর করে ফ্লায়ার ডিজাইন, এখানে কত সুন্দর করে পুরো পেপারটা এখানে দিছে। দেন এখানে আবার মকআপ করছে, মকআপ করে কিন্তু সে এখানে দিয়ে রাখছে। তো একজন ডিজাইনার যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করে, ফার্স্ট অফ অল তাকে কিন্তু সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হয়। একটা সিভি লাগে না স্যার? ওই সিভিতে কি করে, আচ্ছা সিভি, রেজুমি, তারপর হচ্ছে বায়োডাটা, এগুলোর পার্থক্য বুঝেন? বায়োডাটা কি, সিভি কি, রেজুমি কি? শুনেন, রেজুমি বলেন, হ্যাঁ আমি এটা একটু এক্সপ্লেন করতেছি। এখানে আমার রেজুমিটা একটু দেখাই। এ হচ্ছে আমার রেজুমি। রেজুমি হচ্ছে কি স্যার, হ্যাঁ রেজুমি বলেন, সিভি বলেন, বায়োডাটা বলেন, সবই কিন্তু এক, মানে অনেকে মনে এক এক করে ফেলে বিষয়টাকে। মানে নিজের যে পরিচয়, নিজের আত্মপরিচয় বিষয়গুলো, নিজের কিন্তু কতটুকু যোগ্যতা আছে, পড়াশোনা, এডুকেশন, হ্যাঁ ফ্যামিলি স্ট্যাটাস, এগুলো মনে করে সব কিছু একটা, আসলে আদৌ কিন্তু এটা একটা না। সিভি, রেজুমি এবং বায়োডাটা তিনটা কিন্তু আলাদা আলাদা সেকশনে ব্যবহৃত হয়। যদি আমি বলি বায়োডাটা, বায়োডাটা হচ্ছে কি, এখানে আপনার পরিবারের ডিটেলস থাকবে, আপনার ভাই বোন, মা বাবা, আপনার স্ট্যাটাস কি, চাকরি করেন, এনাদার, এগুলো কি কাজে লাগে, এগুলো মূলত যে বিয়ে টিয়ের কাজে কাজে লাগে। যখন আমি ছেলে জানতে চাই মানে কি, মেয়ে জানতে চাই কি, মানে ওর স্ট্যাটাস কি, তখন কিন্তু এই যে বায়োডাটাটা কাজে লাগে, ওটা হচ্ছে পার্সোনাল। দেন আজ হচ্ছে কি সিভি, সিভি ফুল ফর্ম কি, কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা হচ্ছে কি, যখন যে আমাদের যখন স্কলারশিপের যখন প্রয়োজন হয়, বিভিন্ন আদার্স এনি আদার্স কান্ট্রিতে যখন আমরা যখন অ্যাপ্লাই করি, যখন স্কলারশিপের জন্য, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের সিভিটা দিতে হয়। ওইটাতে কি থাকবে, আপনি কি পড়াশোনা করছেন, আপনার পড়াশোনার ডিটেলস থাকবে। আপনি এই গ্রুপে এই স্কুল থেকে পড়ছেন, এত সালে পাস করছেন, আপনার সিজিপিএ এত, আপনি কোন সাবজেক্টে কী পাইছেন, হ্যান দেন আরও এনাদার। আর রেজুমে হচ্ছে কি স্যার, রেজুমে হচ্ছে জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে যে মানে আমাদের আত্মপরিচয়ের যে ইয়েটা দিতে হয়, এটা হচ্ছে রেজুমি।
হ্যাঁ, এটা হচ্ছে কি একটা মানে কনসেপ্টুয়াল আসে, মানে সবগুলা কি বলে সিভি, মানে বায়োডাটা বলেন, রেজুমি বলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আদৌ কিন্তু এটা জবের ক্ষেত্রে যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন, দেখেন এখানে আমি কি করছি স্যার, এখানে কিন্তু আমি কিসে মানে কত মানে কোন সিজিপিএ পাইছি আদৌ কিন্তু এগুলো মেনশন করিনি, বাট আমি কিন্তু আমার স্টাডিগুলো কিন্তু জাস্ট এখানে হাইলাইট করছি, আমি কত সালে পাস করছি, ওখান থেকে পাস করছি, হ্যাঁ এতটুকু মানে জাস্ট শর্টকাটে আমি বলে দিছি। দেন এখানে আমি মেইন ফোকাস করছি কি, এখানে আমি মেইন ফোকাস করছি কি, আমি একজন ডিজাইনার। ফার্স্ট অফ অল দেখেন আমার টাইটেলটা, আমার নাম দিয়েছি সুন্দর করে, দেন আমি গ্রাফিক ডিজাইনার। তারপর হচ্ছে কি, এখানে আমার যে যোগ্যতা, আমার যে এক্সপিরিয়েন্স, এখানে আমি শেয়ার করছি। দেন এখানে আমার স্কিলগুলো শেয়ার করছি, এখানে আমি কি কি পারি ডিজাইনের সেকশনে, ডিজাইন সেকশনে আমি কোন কোন সফটওয়্যার টুলসগুলো পারি, এগুলো আমি একটু দেখাইছি। দেন আমার এখানে ইন্টারেস্ট আছে। তারপর হচ্ছে কি, মেন হচ্ছে প্রজেক্ট। এই যে দেখেন আমি কিন্তু বিহান্সে পোর্টফোলিও লিঙ্কগুলো এখানে ধরে দিয়ে দিছি। আমার আমি যখন CV এখানে কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু আমি যখন জবে যখন আমাকে যেখানে নিয়োগ দেয়, আমাকে কিন্তু বলে না তোমার গ্রাফিক ডিজাইনের কোথা থেকে করছো ওইটার সার্টিফিকেট দাও। আমি যখন সিভি দেই তখন সিভি দেখে কি করে, যে সিভি থেকে এখানে ক্লায়েন্ট কিন্তু এত দেখার টাইম নেই, জাস্ট এখানে ছবিটা দেখে দেখার পরে এখানে কি বলে হ্যান তেন দেখার টাইম নাই। আইসে কি করবে, সর্বপ্রথম প্রজেক্টের যেখানে লিঙ্কটা আছে এটাতে একটা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে যে দেখেন আমার যে বিহেন্সের যে প্রোফাইলটা আছে ওইখানে কিন্তু আমাকে নিয়ে গেছে। ক্লায়েন্ট কিন্তু দেখতে পারতেছে, হ্যাঁ আমাকে যে জব হোল্ডার, আমি কিন্তু দেখতে পারতেছে আমি আদৌ কাজ পারি কিনা, গ্রাফিক ডিজাইনের কাজ কীরকম করতেছে, আমি কিন্তু প্রেজেন্টেশন করে রাখছি আমাকে নিজেকে। তো এখানে কিন্তু ক্লায়েন্ট দেখবে না, হ্যাঁ ঠিক আছে কাজ করে, ঠিক আছে, তাহলে তাকে একটা ইন্টারভিউ সুযোগ দেওয়া যায়। যদি ইন্টারভিউতে গিয়ে আপনি যদি চান্স পাই যান, আপনার জবটা হয়ে যেতে পারে। এই বললাম রিমোট জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, মানে এনি আদার সেকশনে কিন্তু আপনার পোর্টফোলিওটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন ডিজাইনারের সার্টিফিকেট কোনো কিছুই না, জাস্ট এগুলো জাস্ট একাডেমিক ক্ষেত্রে একটু দরকার পড়ে, শো অফের ক্ষেত্রে। বাট ম্যাক্সিমাম মানুষরা যারা মানে বুঝে, মানে জব হোল্ডাররা যারা বুঝে, তারা কিন্তু সার্টিফিকেট আদৌ চায়ও না। মানে তুমি কোত্থেকে শিখছো, মানে এগুলো খোঁজও করবে না আপনি কোত্থেকে শিখছেন। বাট দেখবে আপনার কতটুকু কাজ করতেছেন, আপনার পোর্টফোলিওটা কি, আপনার প্রেজেন্টেশন কি, হ্যাঁ আপনার শোকেস কীরকম। আপনার বাসায় সবাই বাসায় শোকেস আছে না, শোকেসের মধ্যে যে ডিনার সেট সুন্দর সুন্দর কাপ পিরিচ আছে না, মন চায় না মাঝে মধ্যে এগুলাতে খুলে খুলে একটু খাই। এগুলো আসলে সারা জীবন স্বপ্নে থেকে যাবে, হ্যাঁ মেহমান টেমান আসলে মাঝে মধ্যে একটু খুললে। তো আমরা কি করব আজকে, আমাদের বিহান্সে একটা প্রোফাইল ক্রিয়েট করব সবাই। প্রোফাইল ক্রিয়েট করে রাখতে কোনো ক্ষতি নাই, বাট এখন তো আমাদের কাছে ডিজাইন নাই। বাট কীভাবে এখানে প্রোফাইল খুলে এখানে ডিজাইনগুলো সাবমিট করতে হয়, আপলোড করতে হয়, পোস্ট করতে হয়, হ্যাঁ কী কী ডিসক্রিপশন দিতে হয়, এগুলো একটু দেখবো। হ্যাঁ এখানে কীভাবে একটা অ্যাডোব, হ্যাঁ এখানে শুধু না, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ওয়েবসাইট। বাট আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো তো পোস্ট করব, এখানে পোস্ট করে ওইখানে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে মার্কেটিং করব, আবার ওইখানে পোস্ট করব, এভাবে আমরা করবো স্যার। হ্যাঁ এখানে আপনার হালকা পাতলা সব কিছু টাচ করতে হবে, আপনাকে হালকা পাতলা কোডিং জানতে হবে, হালকা পাতলা এখানে মার্কেটিং শিখতে হবে, হালকা পাতলা আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে হবে। কজব দেখেন বর্তমান বিশ্বই কিন্তু চলে আসে সার্চ ইঞ্জিনের উপরে। সার্চ ইঞ্জিন, এই যে গুগলে যে আমরা সার্চ করতেছি গিয়ে, গুগলে গিয়ে সার্চ করতেছি কি জাস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস, স্যার এখানে দেখেন ফার্স্ট অফ অল আমাদের ডিজাইন ক্রাউড ওয়েবসাইটে চলে আসছে। দেখেন সে যে ফার্স্ট পেজে চলে আসছে, এর পিছনে কিন্তু সে অনেক টাকা খরচা করছে। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা সে কিন্তু অনেক টাকা খরচা করছে প্রথমে চলে আসার জন্য। কেন? কারণ গুগলে আইসে কিন্তু সবাই সার্চ করে, গুগলে আইসে সবাই সার্চ করে না। তো সার্চ করার পরে আপনি কি এখানে নিচে গিয়ে দেখবেন নাকি মানুষ এত ধৈর্য আছে? এখানে পেজগুলো কিন্তু দেখেন অনেক পেজ আছে, 10 20 20 30 40 50, অনেক মানে অনেক অনেক সার্ভিস আছে, গ্রাফিক ডিজাইন সার্ভিস অনেক আছে, অনেকই সার্ভিস দিতেছে, অনেক ডিজাইনার আছে। বাট ও কেন সামনে চলে আসছে? ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে 6 মাস 1 বছর। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা সে কিন্তু ওর ওয়েবসাইটটাকে কিন্তু এখানে অপটিমাইজেশন করে রাখছে, গুগলে কিওয়ার্ডগুলো অপটিমাইজেশন করে ও কিন্তু সার্চ ইঞ্জিনে প্রথমে চলে আসছে। যদি ফাইবারে কি সার্চ দিই,
যদি আমি ফাইবারে গিয়ে এখানে সার্চ করি যে লোগো ডিজাইন, স্যার এখানে আমি সার্চ করলাম লোগো ডিজাইন, দেখেন এখানে কিন্তু অনেক অনেক লোগো ডিজাইনের গিগ আছে। এখানে দেখেন কত এরকম গিগ কতটা আছে, 13,000 প্লাস, 13,000 প্লাস লোগো ডিজাইনের এই কিওয়ার্ডে গিগ আছে ফাইবার মার্কেট প্লেসে। তাহলে কেন ওদের মার্কেট ওদের গিগগুলো সবার উপরে চলে আসে? বিকজ অফ ওরা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে রাখছে। সার্চ করলে কিন্তু ওরা কিন্তু ফার্স্ট পেজে চলে আসতেছে। আর যারা ফার্স্ট পেজে থাকে ওদের কিন্তু ক্লায়েন্ট কিন্তু অর্ডার দেওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক সময় নিচে নাও যেতে পারে। অপটিমাইজেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, ডিজিটাল মার্কেটিংয়ের একটা সেকশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইউ। নাম শুনছেন কখনো? সার্চ করে একটু গুগলে ইউটিউবে দেখেন এসইউ কি। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট যারা তৈরি করে ওরা হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার। আর হ্যাঁ, এসইউ তো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইউ, এসইউ সিউ, এসইউ সিউ। হ্যাঁ, আমরা মানে স্ক্রিনে দেখি এক, বাট আদৌ মানে পুরো ভিডিওটার ভিতরে ওই স্ক্রিনটা আসতেছে না, ওইটা হচ্ছে থাম্বনেল। থাম কি থাম্বনেল। এই যে দেখেন এখানে আমরা যখন বিহান্সে অনেক কিছু দেখতেছি, দেখেন এখানে এই যে পেপারটা কি, এই যে এইভাবে দেয়া, এইভাবে দেয়া না, আমি এটাতে ক্লিক করে দেখেন এটা নাও থাকতে পারে। তারপরে ভিডিওতে দেখেন না কত কিছু দেয়া থাকে, লেখা দেয়া থাকে ভিডিওগুলোতে, এগুলো হচ্ছে থাম্বনেল। এটা হচ্ছে কি ওই যে ভিডিওটার একটা পোস্টার, এটা গুলো থাম্বনেল। ওইটা ডিজাইনারে ক্রিয়েট করে, ওইটার সাইজ হচ্ছে 1280 বাই 720 দিয়ে এটার মধ্যে ডিজাইন করে, যে ফ্লায়ারের মতোই। তো এখন আমরা আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো। হ্যাঁ সরি, পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। তাহলে আমার এখান থেকে আমার আইডিটা লগ আউট করে দিই। হ্যাঁ, জিমেল লাগবে, আপনার জিমেল দিয়ে এখানে আপনার অ্যাডোবের যে বিহান্স অ্যাকাউন্ট আছে এখানে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করছেন না সবাই? প্রথম ক্লাসে তো করাইছি সবাইকে জিমেল, জিমেল বানানো শিখাই নাই স্যার? জিমেল, তারপর গুগল মিট, এগুলো একটু দেখাইছিলাম না? দেখাইছি দেখাইছি সাহেব, দেখাইছি স্যার, অস্বীকার করে না। ও আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ আর লগ ইনের পার্থক্যটা বুঝেন? সাইন ইন, লগ ইন আর সাইন ইন কিন্তু দুইটা এক কথাই। না না, সাইন ইন এবং লগ ইন দুইটা কথাই কিন্তু সেম। আর হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, আর সাইন আপ হচ্ছে কি নতুন করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, বা রেজিস্টার, এখানে সাইন আপের পরিবর্তে রেজিস্টার করতে থাকবে। দেন ওইটা হচ্ছে কি রেজিস্টার বা সাইন আপ হচ্ছে আপনার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর সাইন ইন বা লগ ইন হচ্ছে কি অলরেডি আপনার আইডিটা এক্সিস্টিং আছে, ওইটাকে জাস্ট আপনি ঢুকবেন, ভিজিট করবেন। তো এই হচ্ছে আমাদের behance.net। এটা হচ্ছে অ্যাডোব কোম্পানির একটা ওয়েবসাইট। আমি এখানে www.behance.net.com এ ঢুকছি। আমি ব্রাউজার থেকে এখানে ডাইরেক্ট সার্চ করছি behance.net। হ্যাঁ, রেকর্ড করতেছে, রেকর্ড চলতেছে তো। কি কোন আপনাদের ক্লাস একটা মিস দিব না? আমার উচিত ছিল আরো অনেক আগে থেকে এটা রেকর্ড করা। কালকে একটা মেয়ে কি করছে, গ্রুপে এসে বলছে স্যার আমি তো ভিডিও পাই নাই, আর আজকে ভিডিও ইউটিউবে ভিডিও দিছি না, সবাই পান নাই। কেমন মানে আমি আর বুঝি না, গ্রুপে এপি স্যার ওরা আসে, ওরা দেখে যে ভিডিও করে বলবে যে স্যার হয়তো ক্লাসে দেখাইতেছে না, ভিডিও করে করে সবাইকে সময় পাস করে দিতেছে। তারপরে যে দেখেন ভিডিও থাকা সত্ত্বেও কিন্তু যে বিকেলের ব্যাচে কিন্তু আবার মাঝে মধ্যে একটু যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু দেখাই দিতেছে।
যাক ঘন্টার এগুলো ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। দেন আমি এখানে এসে দেখেন আমার বিহান্সে আমি কি করব, সাইন আপ করব। এখানে সবার একটা সুন্দর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি চাই, হ্যাঁ। সুন্দর করে একটা প্রোফাইল পিকচার দিবেন। যদি আপনার নিজের পিকচার না দিতে চান তাহলে আপনার ডিজাইনের একটা সুন্দর একটা পিকচার দিবেন, আপনার লোগো, হ্যাঁ, কি আপনার নাম হচ্ছে কি, আপনার নাম দিয়ে একটা লোগো বানিয়ে ফেলবেন। যেরকম এই যে এখানে দেখেন আমার নিজের লোগো, আমি কিন্তু এটা দিয়ে যে আমার সৈয়দ আশিকুল ইসলাম, এই যে SAI দিয়ে এটা দেখতে পারছেন নাকি সবাই, হ্যাঁ। এরকম করে একটা লোগো দিয়ে ওটাকে আপনি প্রোফাইল পিকচার দিয়ে রাখতে পারেন। যদি আপনার নিজের পিকচার না দিতে চান তাহলে আপনি এরকম ভাবে একটা প্রোফাইল পিকচার বানিয়ে নেবেন লোগো দিয়ে, নিজে নিজে ব্র্যান্ডিং করবেন নিজেকে। হ্যাঁ, ইনকগনিটো যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, এর জন্য এখানে আসতেছে না। এখানে পার্ট বাই পার্ট করে রাখছি কারণ এখানে একটা লোয়ার থার্ড বানাইছিলাম। এই যে এখানে একটা মোশন গ্রাফিক্স করছিলাম, এই মোশন গ্রাফিক্স করার জন্য যে আমার লোগোটা দেখে মোশন গ্রাফিক্স করে দিয়েছিলাম আর কি, মানে ভিডিওর ইন্ট্রো দেওয়ার জন্য। www.behance.net। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এসে কিন্তু আপনার জিমেলটা দিতে হবে। আচ্ছা, আমি কারো একজনের বিহেন্স ক্রিয়েট করে দিতেছি, হ্যাঁ। আপনি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন, হ্যাঁ। এখন সবাইকে দেখানোর জন্য আমি দিতেছি। তাহলে কার জিমেলটা একটু বলেন, জিমেলটা লগ ইন করা আছে মোবাইলে, এরকম একটা। আচ্ছা, আপনি পরবর্তীতে, এখন তো আর আপনি এখন পোর্টফোলিও করতেছেন না, যখন আপনি পোর্টফোলিও করবেন তখন কিন্তু আপনি এটাকে কিন্তু চেঞ্জ করে ফেলবেন, হ্যাঁ। পাসওয়ার্ড টাসওয়ার্ড তারপর প্রোফাইল এগুলো কিন্তু ভালো করে সুন্দর করে অ্যাড করবেন, কভার ফটো দিবেন। এই যে দেখেন পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা, আমি ইনকগনিটোর মধ্যে কি বিহেছে ঢুকতেছি। দেন সাইন আপে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসটা বলেন। TANUSHK তানুষ্কা তাহারিম 104@gmail.com। TNUS তানুষ্কা, ওকে, gmail.com। দেন এখানে পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে এক লেটার থাকতে হবে। কীভাবে যেন স্যার পাসওয়ার্ড ক্রিয়েট করতে শিখেছি, একটা বড় হাতের লেটার থাকতে হবে, স্মল হাতের লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে। আবার নাম্বারগুলো যাতে 1 2 3 4 5 এরকম না হয়, 6 7 8 9 10 এরকম না হয়। একটা অর্গানিক নাম্বার থাকতে হবে এখানে, যাতে নাম্বারগুলো একটার সাথে একটা মিল না থাকে। যেরকম আপনি 16 50 51 এরকম, বা 51 20 30 এরকম দিলেন, হ্যাঁ। বাট আপনি যখন এখানে কিন্তু ধারাবাহিকভাবে নাম্বারগুলো দেওয়া যাবে না। তারপর কি থাকতে হবে, এখানে নিউমেরিক একটা কোড থাকতে হবে, ডলার সাইন টিল, এখানে বিভিন্ন আইকন দিয়ে দেন আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এখানে আমার সেভ করে পাসওয়ার্ড বলতেছে দিতে। হ্যাঁ, জিমেল দিয়ে লগ ইন করতে বলছে, বাট এখানে জিমেলটা দিতে বলছে, বাট এখানে পাসওয়ার্ডটা জিমেলের পাসওয়ার্ডই হতে হবে এরকমটা না। জিমেলের ক্ষেত্রে জিমেলের পাসওয়ার্ড থাকবে। আর বিহেন্সে বা জিমেল দিয়ে আপনি যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওখানে আপনি ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, বাট ওখানে জিমেলটা মেন থাকবে। কজ অফ ওই জিমেলে আপনার কি হবে, জিমেলটার মধ্যে আপনার যে মেসেজগুলো আসবে, অ্যাডোকের যত মেসেজগুলো আছে জিমেলে যাবে। জিমেলের পাসওয়ার্ডের সাথে অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে মিলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। চাইলে দিতে পারেন, বাট আপনি এখানে না দিলেই বেটার, কারণ পাসওয়ার্ডগুলো আলাদা আলাদা ইউজ করাই ভালো। দেন এখানে দেখেন আমি পাসওয়ার্ডগুলো ইউজ করতেছি। এখানে কি লিখবো, হ্যাঁ, টি দিলাম, এ দিলাম, NUS
তানুষ্কা। দেন এখানে আমি কি করব, একটা ক্যাপিটাল দিব, তানুষ্কা 2, সরি 1, 1 হচ্ছে কি আপনার ব্যাচ 1। এখানে তানুষ্কা দিয়ে ব্যাচ 1 দিয়ে এখানে আমি একটা হ্যাশ সাইন দিয়ে দিলাম, একটা হ্যাশ দিলাম আর কি স্টার দিলাম। এখানে পাসওয়ার্ডটা কি আমি একটু কঠিনভাবে দিচ্ছি। এখানে দেখেন পাসওয়ার্ডের যে এখানে রিকোয়ারমেন্টগুলো আছে, কন্টেন্স অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। পাসওয়ার্ডটা আমার 8টা ক্যারেক্টারের বেশি, মানে 8টা ক্যারেক্টার হতে হবে। দেন দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে কি, কন্টেন্স বোথ লোয়ার এ জেড অ্যান্ড আপার কেস লেটার এ জেড, মানে ছোট হাতের এ জেড এবং বড় হাতের এ জেডের ভিতরে লেটার থাকতে হবে। দেন কন্টেন্স অ্যাট লিস্ট নাম্বার 0 to 9, 0 থেকে 9-এর ভিতরে যে কোনো একটা নাম্বার হতে হবে। ডাজ নট কন্টেন ইউর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া যাবে না। ইজ নট কমনলি ইউজ করেন এরকম পাসওয়ার্ড দেওয়া যাবে না। আচ্ছা আমি আপনাকে এখন বলি না ক্রিয়েট করতে, হ্যাঁ দেখেন এখন আমি দেখেন এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, হ্যাঁ পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডটা মনে থাকবে তো স্যার? আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি পাসওয়ার্ডটা। ফাইলস যাব, ফাইল থেকে সেভ করব, দিস পিসি থেকে ডকুমেন্ট, এখানে কি তানুষ্কা বিহ্যান্স সেভ করে রেখে দিলাম। দেন এখানে আমি ক্রিয়েট করে দিব। এখন বলতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, কান্ট্রি রিজন এগুলো দিতে হবে। ফার্স্ট নেম কি তানুষ্কা, TAHRIM, তাহারিম। দেন এখানে আপনার ডেট অফ বার্থ জুন, ইয়ার কত, আচ্ছা বলতে লজ্জা নাই, আপনাদের সবার জন্মসাল আমি জানি, 2002। হ্যাঁ এগুলো এখানে লাগবে না। এখন আমি যে প্লিজ কন্ট্যাক্ট ভায়া ইমেল, আমি যে এই যে তানুষ্কে 104 যে ইমেলটা দিছি ওইটা দিয়ে বিহান যদি আমার সাথে কোনো কথাবার্তা বা আমার কোনো কিছু নোটিস করতে চাই তাহলে আমাকে ইমেলে সেন্ড করে দিবে, হ্যাঁ। দেন এখানে আমি কি করে দেবো, এখানে আমার কান্ট্রি সিলেক্ট আছে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে রেখে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিব, হ্যাঁ। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আইডিটা এখানে লোড নিতেছে, লোড নিয়ে কিন্তু এখন কিন্তু আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আর এখন বলতেছে আপনি যে আপনার আইডিটা ক্রিয়েট করলেন, আপনি কি এখানে ক্লায়েন্ট হিসেবে থাকতে চান নাকি আপনি ডিজাইনার হিসেবে থাকতে চান, ফ্রিল্যান্সার হিসেবে থাকতে চান, আপনি হায়ার করতে চান? আচ্ছা আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করবো, হ্যাঁ। এখানে আপনাকে ওয়েলকাম জানাইছি হেড অফ কোম্পানি, হ্যাঁ ওয়েলকাম তনুষ্কা। ওকে এখানে বলতেছে আপনার হোম মানে নিউজ ফিডে আমাদের ফেসবুকে যে স্ক্রল করতে করি না, তো আপনি যখন এই যে এখানে আপনার বিহ্যান্সে যখন স্ক্রল করবেন আপনার সামনে কোন টাইপের ডিজাইনগুলো আসবে এখানে বলতে সিলেক্ট করার জন্য। তো ফার্স্ট অফ অল গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলাম। দেন আপনি আর কি পছন্দ করেন, ইলাস্ট্রেশন, ওকে, ফটোগ্রাফি, ফটোগ্রাফি পছন্দ করেন, ওকে। দেন প্রোডাক্ট ডিজাইন, মানে এগুলো আপনার চোখের সামনে আসবে, হ্যাঁ এগুলো আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। দেন ফাইন আর্টস, আচ্ছা ফাইন আর্টস দরকার নাই, ক্রিয়েটিভ চ্যালেঞ্জ এগুলো 3D আর্ট, আচ্ছা যতটুকু সিলেক্ট করছে এগুলো পরে আবার এখানে করা যায়। দেন সি মাই কাস্টম ফিট, তো অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু বিহ্যান্স অ্যাকাউন্ট কিন্তু আপনি ডান করে ফেলছেন, হ্যাঁ এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, ইয়ে করে দিয়েছেন, তো অলরেডি কিন্তু আপনার বিহ্যান্স প্রোফাইলে কিন্তু, হ্যাঁ এখন আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। দেখেন অলরেডি অ্যাডোব অ্যাকাউন্ট আপনার কিন্তু একটা প্রোফাইল দিয়ে দিছে, হ্যাঁ ছোটো একটা প্রোফাইল দিয়ে দিছে। এখানে এসে প্রোফাইল চেঞ্জ করবেন, ব্যানার দিবেন, হ্যাঁ দিয়ে এখান থেকে যে ক্রিয়েট প্রজেক্ট, এখান থেকে আপনি এক একটা প্রজেক্ট করে করে আপনি কিন্তু এখানে আপলোড করে আপনার ডিজাইনগুলো ডেমনস্ট্রেশন করবেন, প্রদর্শন করবেন।
ওয়ার্ল্ডে যত মানে ক্লায়েন্টরা আছে সব যখন আপনার যখন এই যে গ্রাফিক ডিজাইন এই দিকে পোস্ট করবে, সার্চ করবে, তখন যদি আপনার কাজগুলো যদি ভালো হয় তখন কিন্তু ওইগুলা কিন্তু অন্য কারো কাছে চলে যাবে। আর একটা জিনিস, আপনার কিওয়ার্ড সম্পর্কে ধারণা আছে? কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে স্যার মানে আমরা যে একটা কোনো কিছু দিয়ে সার্চ করি, একটা ওয়ার্ড দিয়ে সার্চ করি না, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। যদি আমি গুগলে এসে এখান থেকে সার্চ করি লোগো, লোগো ডিজাইন সার্চ করলাম, সার্চ করাইছে, হ্যাঁ, ভিডিওটা স্টপ করে দিই।